প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন আবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মিউটেশন বা নামজারির মাধ্যমে যদি কোনো জমির বিভাজন ঘটায়, তাহলে সেই সম্পত্তির সহ অংশীদার প্রিয়াম্পশন মামলা করতে পারবে কিনা, এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। প্রিয় দর্শক, আমরা একটি কেস রিভিউ আজকে আলোচনা করব। তো চলুন দেখি আমাদের আজকে মামলাটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। প্রিয় দর্শক, আমাদের মামলার বাদী হলেন মোসাম্মদ জুলেখা পারভীন, যিনি এই মামলার একজন বাদী, প্রিএম্পটর পিটিশনার, এবং বিবাদী হলেন শাহানাজ পারভীন পাপিয়া এবং অন্যান্য। প্রিয় দর্শক, এটি একটি সিভিল রিভিশন মামলা মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের করা হয়েছিল এবং এই মামলার বিজ্ঞ বিচারক ছিলেন বিচারপতি জনাব মোহাম্মদ সেলিম। প্রিয় দর্শক, এই মামলাটি ৯/৭/২০২৫ ইংরেজি সালে জাজমেন্ট হয়েছে এবং প্রথমে এই মামলাটি দায়ের করা হয়ে থাকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ সদর রাজশাহীতে এবং এটি একটি বিবিধ মামলা ছিল, ২২ নম্বর বিবিধ মামলা ছিল। এই মামলাটি ২০১৩ সালে দায়ের করা হয় এবং এই মামলার রায়ের বিরুদ্ধে এই যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে এই মামলার বিরুদ্ধে একটি আপিল হয়, মিসলেনিয়াস আপিল, এবং আপিলটি হয় ২০১৮ সালে। আপিল নাম্বার ছিল ১৪। প্রিয় দর্শক, এই মামলার আপিলের রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট ডিভিশনে ২০২২ সালে একটি সিভিল রিভিশন দায়ের হয়। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি এই মামলার বিষয়বস্তুটা কি ছিল। প্রিয় দর্শক, এই মামলার বিষয়বস্তু ছিল পিটিশনার, মানে এখানে মোসাম্মদ জুলেখা খাতুন, ক্লেইমিং টু বি এ কো-শেয়ারার অব দ্য কেস হোল্ডিং, মানে এই মামলার যিনি বাদী, ইনি এই সম্পত্তির একজন কো-শেয়ারার হিসাবে দাবি করেছিলেন। বলেছিলেন যে যে সম্পত্তিটি বিক্রি করা হয়েছে সেই সম্পত্তির সে একজন কো-শেয়ারার। এই দাবি করে তিনি এই যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ সদর আদালতে একটি মামলা ফাইল করে এবং মামলাটি ফাইল করে সেকশন ৯৬ দি এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট ১৯৫০ সালের এই আইনের ৯৬ ধারায় অগ্রক্রয়ের মামলা দায়ের করে। সেই মামলায় বলা হয় যে যে সম্পত্তিটি বিক্রি করা হয়েছে, কে বিক্রি করেছিল, এই যে শাহানাজ পারভীন পাপিয়া এবং অন্যান্য যারা এই মামলার সাথে যারা বিবাদী হিসাবে ছিল তারা বিক্রি করেছিল এবং এই মামলায় তিনি একজন কো-শেয়ারার হিসাবে এই সম্পত্তি দাবি করে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে she contended that the preemptive seller, যিনি বিক্রি করেছিল এই সম্পত্তি, sold the case land to a preemptive purchaser, যার কাছে বিক্রি করা হয় সে একজন স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার বলতে বোঝানো হচ্ছে একজন বাহিরের কোনো ব্যক্তির কাছে এই সম্পত্তিটা বিক্রি করা হয় এবং বিক্রি করেছিল ভায়া এ কবলা ডিড। কত সালে? ২০১০ সালে। উনি এই মামলাটি ২০১০ সালে এই ২০১০ সালের একটি দলিলের মাধ্যমে এই সম্পত্তিটা বিক্রি করে। কিভাবে বিক্রি করে? উইদাউট সার্ভিং এনি নোটিস আন্ডার 89 সেকশন 89 অফ দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের 89 ধারায় কোনো নোটিশ প্রদান না করে এই সম্পত্তিটি বিক্রি করে এবং এই বিক্রি করার ফলে উনি এগ্রিভড হয়ে এই সম্পত্তির বিরুদ্ধে উনি এই যে রাজশাহীর সদর আদালতে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আদালতে উনি
অগ্রকরার মামলা দায়ের করে। পরবর্তীতে দ্য প্রিএমটিভ পারচেসার যে থাকে, অর্থাৎ যে এই সম্পত্তিটি ক্রয় করেছিল, উনি এই মামলাতে কন্টেস্টেড করে কিংবা প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেখানে উনি একটি আর্গুমেন্ট দাঁড় করায়। সেই আর্গুমেন্টটা ছিল কি? arguing that the preemptor was not a co-sharer because জমা বা হোল্ডিং was duly separated by mutation। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার মূল বিষয় কিন্তু এটা। এখানে এখানে যে সম্পত্তিটি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়, সেখানে বলা হয়েছে, অর্থাৎ যে এই সম্পত্তিটি ক্রয় করেছিল, এই মামলার বিবাদী এই যে শাহনাজ পারভীন পাপিয়া, উনি আদালতে এসে বলেন যে মোসাম্মদ জুলেখা খাতুন এই সম্পত্তির একজন কোশেয়ারার নন। কেন নন? কারণ এই সম্পত্তিটি যার থেকে উনি কিনেছেন, তিনি এই সম্পত্তিটি আলাদাভাবে মিউটেশন করে তিনি ভোগ দখল করছেন। অর্থাৎ আমরা বুঝতে পারি, যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি জয়েন্টলি ক্রয় করে থাকে, কিন্তু পরবর্তীতে আলাদা আলাদা যদি তারা নামজারি এবং খাজনা দিয়ে ভোগ দখল করতে থাকে, তাহলে তারা এই সম্পত্তির কো-শেয়ারার হবেন না এবং সেই কারণেই আদালতে তার বিরুদ্ধে কোনো অগ্রকরার মামলা দায়ের করা যাবে না। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি এই মামলায় তারা কোন ধরনের এভিডেন্স বা সাক্ষ্য আদালতে হাজির করে। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য প্রিএম্পটার এক্সামিন দ্য 3 উইটনেসেস অ্যান্ড এক্সিবিটেড ম্যাটেরিয়াল এভিডেন্স, মানে সাক্ষ্য হাজির করে। while the preemptive also examine 3 witnesses and exhibited material evidence। প্রিয় দর্শক, এই মামলার বাদী এবং বিবাদী উভয় পক্ষই 3 জন করে উইটনেস আদালতে হাজির করে এবং তারা কিছু ম্যাটেরিয়াল এভিডেন্স বা সাক্ষ্য তারা আদালতের কাছে হাজির করে। কি কি ডকুমেন্ট তারা এক্সিবিট করে, আদালতের কাছে প্রদর্শন করে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এভিডেন্স শো দ্যাট দ্য ভেন্ডর প্রিএমটি অপোজিট পার্টি নং 2, মানে হলো যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করা হয়েছিল, এখানে তার নাম বলা হচ্ছে হু অ্যাকোয়ার্ড দ্য ল্যান্ড থ্রো ইনহেরিটেন্স, মানে সেই ব্যক্তি এই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে এবং গিফট ডিড, এই যে একটি দান দলিলের মাধ্যমে অর্জন করে এবং অর্জন করার মাধ্যমে সে কি করে, took a step to separate the land before transferring it, মানে হলো এই সম্পত্তি সে যখন উত্তরাধিকার সূত্রে এবং দান সূত্রে পেয়ে থাকে, পাওয়ার পরে সে এই সম্পত্তি তার নামে সে আলাদা করে নামজারি করেছে এবং আদালতে তিনি হাজির করেন মিউটেটিং দ্য ল্যান্ড আন্ডার দ্য মিউটেশন কেস নাম্বার এত। এই সম্পত্তি সে যখন বিক্রয় করার পূর্বে তার নামে সে আলাদা নামজারি করে তার হোল্ডিং সে আলাদা করেছে। পরে কি করেছে, প্রিপারিং এ সেপারেট মিউটেশন খতিয়ান নং এত হার নেম, তার নামে সে আলাদা একটি খতিয়ান সৃষ্টি করেছে মিউটেশনের মাধ্যমে এবং সে খতিয়ান নাম্বার হলো 433। প্রিয় দর্শক, তারপরে সে কি করেছে, পেইং ল্যান্ড ট্যাক্স বাই রেগুলারলি বেজ অন দ্য মিউটেশন, এবং সে এই যে মিউটেশন খতিয়ান তার নামে সৃষ্টি হলো, সেই মিউটেশনের অধীনে সে প্রতি বছর নিয়মিতভাবে খাজনা পরিশোধ করেছে। প্রিয় দর্শক, তারপরে সে কি করেছে, এনজয়িং সেপারেট পজেশন ডিমার্কেটেড ফ্রম দ্য আদার ল্যান্ড, সেই সম্পত্তিটি তার পজিশনে একচ্ছত্র দখল ছিল
এবং এই সম্পত্তিতে সে ডিমার্কেট ফ্রম আদার ল্যান্ড, মানে তার সাথে যে সহশরিক ছিল বলে দাবি করা হচ্ছে, তার সম্পত্তি থেকে এই সম্পত্তিটি আলাদাভাবে সে ডিমার্কেশন করেছে, আলাদাভাবে চিহ্নিত করে সে ভোগ দখল করতেন। এবং আরও কি করেছে, উইথ ইউটিলিটি কানেকশন লাইক ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সাপ্লাই, এবং তার নিজস্ব নামে আলাদাভাবে সে ইলেকট্রিক এবং ওয়াটার সাপ্লাই এর ব্যবস্থা করেছেন। তার মানে আমরা বুঝতে পারছি যে তার নামে আলাদা মিউটেশন ছিল, সে সেই মিউটেশনের অধীনে খাজনা দিতেন, তার আলাদা দখল ছিল, এবং অন্যের জমি থেকে সে আলাদাভাবে তার সম্পত্তির ডিমার্কেশন করে নিয়েছিলেন, এবং তার নামে ইলেকট্রিসিটি বিল এবং পানির বিলের জন্য আপনার কনসার্ন অথরিটিতে তার নামে আলাদাভাবে ইলেকট্রিসিটি এবং পানির বিলের কপি আসতো। সো পরবর্তীতে কি দেখা গেল, দ্য প্রিএমটিভ পারচেসার, মানে এই সম্পত্তি যিনি ক্রয় করেছিলেন, আফটার বাইং দ্য ল্যান্ড ইন ডিসেম্বর 2010, এই সম্পত্তিটি যে মহিলা ক্রয় করেছেন তিনি 2010 সালে ক্রয়ের পর তার নামে আবার এই সম্পত্তি নামজারি করেছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তার নামে নামজারি হয়েছে এই খতিয়ানের অধীনে, এবং রেজাল্টিং এ সেপারেট খতিয়ান, তার নামে আলাদা একটি খতিয়ান সৃষ্টি হয়েছে, এবং তিনিও এই সম্পত্তি এই আলাদা নামজারি খতিয়ানের অধীনে রেগুলারলি তিনি খাজনা পে করতেন। সো যখন মামলাটা বিজ্ঞ আদালতে দায়ের হলো, তখন কি হলো, আদালত কি রায় দিলেন, আমরা এটা একটু দেখি। সো প্রিয় দর্শক, আমাদের লোয়ার কোর্টে এই মামলায় কি রায় হয়েছিল সেটা আমরা একটু দেখি। সো ট্রায়াল কোর্ট, মানে যে আদালতে প্রথম এই মামলাটি দায়ের হয় সেই আদালতের কথা এখানে বোঝানো হচ্ছে। বিজ্ঞ আদালত ট্রায়াল কোর্ট এই মামলাটি খারিজ করে দেন। খারিজ করে দেন কত সালে? 2018 সালে। কেন খারিজ করে দেন? এই আদালত অবজার্ভ করে, কি অবজার্ভ করে, পর্যবেক্ষণ দিয়েছেন যে প্রিএম্পটার লস্ট হার, মানে যে ব্যক্তিটি মামলাটি দায়ের করেছেন, মামলাটি দায়ের করেছেন কে? মোসাম্মদ জুলেখা পারভিন। আদালত তার পর্যবেক্ষণে বলছেন যে সে তার কো-শেয়ারার 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 হিসাবে যে তিনি এই সম্পত্তি দাবি করলেন, সেই কো-শেয়ারারশিপটা তার মানে সাসপেন্ডেড হয়ে গেছে। কেন সাসপেন্ড হয়ে গেছে, কিংবা কেন তিনি হারালেন লস্ট হার কো-শেয়ারারশিপ, কেন হারালেন এটা? এটা হারানোর কারণ হলো, বিজ্ঞ আদালত তার পর্যবেক্ষণে বলছেন, বিকজ দ্য প্রিএম্পটিভ সেলার, মানে এই সম্পত্তির বিক্রয়কারী হ্যাড সেপারেটেড জমা, এই সম্পত্তির আলাদা আলাদা তার নামে জমা ভাগ ছিল, কিংবা আলাদা মিউটেশন ছিল, এবং সেই মিউটেশনের মাধ্যমে সে তার জয়েন্ট প্রপার্টিটা আলাদা করে সে ভোগ দখল করতেন, এবং আলাদা করে সে খাজনা দিতেন তার নামে যে মিউটেশনটি হয়েছিল সেই মিউটেশনটার অধীনে। প্রিয় দর্শক, এই ট্রায়াল কোর্টে যখন হেরে গেলেন মোসাম্মদ জুলেখা পারভিন, তখন তিনি ট্রায়াল কোর্টের আদেশের বিরুদ্ধে তিনি বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালতে পরবর্তীতে এই জেলা জজের কাছে উনি আপিল করেন, কিন্তু এই মামলাটি এন্টারটেইন করেছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। সো প্রিয় দর্শক, বিজ্ঞ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজও এই মামলাটি একইভাবে ট্রায়াল কোর্টের মতো করেই খারিজ করে দিয়েছেন। খারিজ করলেন 2021 সালে, এবং বিজ্ঞ যে অতিরিক্ত জেলা জজ মহোদয় উনি এই মামলায় ক্রিটিক্যালি অ্যানালাইজ করেছেন
এবং আদালতের কাছে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে সেটা উনি অনুধাবন করে পর্যবেক্ষণ করে বলেছেন, কি বলেছেন, সেপারেশন অফ দ্য জমা অকার্ড prior to the transfer of the land, concluding that the preemptor was therefore not a co-sharer. বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ মহোদয় উনি তার অবজারভেশনে বলেছেন যে যদি কোনো জয়েন্ট প্রপার্টিও যদি আলাদাভাবে মিউটেশন হয়ে যায় এবং যদি আলাদাভাবে মিউটেশন হওয়ার পর তাদের নামে খাজনা খারিজ সব আলাদা থাকে, তাহলে অপর যে সহশরিক থাকে এই আলাদাভাবে খারিজ হওয়ার ফলে সে তার কো-শেয়ারার কিংবা সহশরিকের যে অধিকার, এই অধিকার সে হারিয়ে ফেলে। প্রিয় দর্শক, পরবর্তীতে এই ফার্স্ট আপিলেট কোর্ট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের যে রায় হলো, এই রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি সিভিল রিভিশন দায়ের হয় এবং সেই সিভিল রিভিশনটাই আমরা আজকে আলোচনা করছি। এই সিভিল রিভিশনটি ছিল ৩,৮৯৪ এবং এটি ২০২২ সালে দায়ের করা হয়েছিল। প্রিয় দর্শক, আমরা দেখি এই মামলায় কি বলা হয়েছিল। এই মামলার প্রিন্সিপাল লিগাল কোশ্চেন বা প্রধান আলোচ্য বিষয় ছিল the principal legal question before the revisional court, that means Honorable High Court Division, was whether the preemptor petitioner মানে হলো এই মামলার যে বাদী, who as an original co-sharer, উনি এই মামলার যে প্রপার্টিটা বিক্রয় করা হয়েছে, যিনি বিক্রয় করেছেন তার সাথে অরিজিনাল co-sharer ছিলেন, ceased to be a co-sharer by separating her portion through a mutation proceedings, thereby opening a separate জমা in her name. তার মানে বলা হচ্ছে তার যে co-sharerটি সিজ হয়ে গেল। কেন সিজ হয়ে গেল? কারণ হলো এই সম্পত্তির যিনি মালিক ছিলেন তিনি এই সম্পত্তিটি বিক্রয় করার পূর্বে তার নামে আলাদা মিউটেশন করেছেন এবং আলাদা মিউটেশন করার ফলে তার নামে আলাদা জমাভাগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ খতিয়ান বা নামজারি আমরা যেটাই বলি না কেন, এবং তিনি আলাদা, আমরা পূর্বেই দেখেছি যে তিনি আলাদা তার নামে খাজনাও পরিশোধ করতেন। এখানে আর্গুমেন্ট অফ দ্য পিটিশনার বা প্রিয়ম্পটার বা অগ্রক্রয় এর মামলা বাদী, তার পক্ষের বিজ্ঞ আইনজীবী মনসুর হাবিব, তিনি কি বলতে চেয়েছেন আমরা এটা একটু দেখি। বিজ্ঞ বাদীপক্ষের আইনজীবী বলেছেন, submitted that the proceedings for the split up of the joma through the mutation case were illegal and void because no notice was served upon the co-sharer of the case holding. বিজ্ঞ আইনজীবী বলেছেন যে এই সম্পত্তির যিনি মালিক ছিলেন তিনি যে নামজারিটি ওনার নামে করলেন সেটি ছিল ইলিগাল, অবৈধ বা ভয়েড। কেন অবৈধ ছিল? তার দাবির পক্ষে উনি বলতেছেন যে যখন তিনি নামজারিটি করেন তখন তার যে কো-শেয়ারার ছিল তাদেরকে তিনি কোনো নোটিশ সার্ভ করেন নাই, এ কারণেই এই মিউটেশনটা বাতিলযোগ্য কিংবা বাতিল। উনি ওনার আর্গুমেন্টে এই বিষয়টি উল্লেখ করেছেন। ইন রিপ্লাই অন দ্য কেস অফ গোলাম মুস্তফা ভার্সেস বেগম রোকেয়া খন্দকার অ্যান্ড অর্গানাইজেশন, এই মামলাটি 53 DLR হাইকোর্ট 232 নং পেজে রিপোর্ট হয়েছে এবং সেখানে বলা হচ্ছে কি,
which held that under section 117 subclause 1C of the State Acquisition and Tenancy Act, notice must be given to all the parties concerned for subdivision of a joint tenancy. মানে যখন কোনো জয়েন্ট প্রপার্টি থেকে নামজারি করা হবে তখন তার অপর যত শরিক আছে সবাইকে নোটিশ দিতে হবে। And mutation and subdivision effected behind the back of co-sharer cannot be considered valid, and in such a case the co-sharer does not lose the right of preemption. বলতেছে যদি এই ধরনের কোনো নোটিশ না দেওয়া হয় তাহলে co-sharer তার অধিকার, এই যে co-sharer যে অধিকার, সেই অধিকারটি তার ক্ষুণ্ণ হবে না কিংবা তিনি হারাবেন না। এটা ছিল বিজ্ঞ আইনজীবীর, বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য। মূল বক্তব্য হলো উনি বলতে চেয়েছেন যে জমির যে প্রকৃত মালিক ছিলেন উনি ওনার সম্পত্তি নামজারি করার সময় অপর কোনো শরিকদেরকে নোটিশ দেন নাই, সে কারণেই এই নামজারিটি একটি ইলিগাল বা ভয়েড, এবং এই নোটিশ না দেওয়ার কারণে এই মামলার বাদী যিনি উনি, যে আমরা বলতে চাচ্ছি যে co-sharer হিসাবে তার অধিকার হারিয়েছেন, সেটা বিজ্ঞ আইনজীবী বলতে চাচ্ছেন যে উনি হারান নাই, অতএব তার অধিকারটি এখন এক্সিস্ট করে। সো প্রিয় দর্শক, এই মামলার যিনি বিবাদী হিসাবে আছেন তার বিজ্ঞ আইনজীবী কি বলে আমরা এটা একটু দেখার চেষ্টা করি। সো প্রিয় দর্শক, বিবাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ আলমগীর মুস্তাফিজুর, লার্নেড অ্যাডভোকেট ফর দ্য অপোজিট পার্টিস, এই মামলায় উনি আর্গু হলেও the validity of an order passed by a competent revenue officer under section 117 of the State Acquisition and Tenancy Act cannot be challenged for a collateral purpose in a preemption case. উনি বলতে চাচ্ছেন যে 117 ধারায় রেভিনিউ অফিসার যে নামজারিটি মঞ্জুর করলেন এই বিবাদী পক্ষের, সেটি এই পর্যায়ে এসে একটি প্রিয়ামশন কেসে এসে সেটি চ্যালেঞ্জ করা যাবে না। উনি এখানে বলছেন যে সেটি চ্যালেঞ্জ করা যাবে না, কারণ সেটি দ্য রেভিনিউ অফিসারের যে বিচারিক প্রক্রিয়া সেটার ফরমটা আলাদা, এবং এই ধরনের নামজারি বাতিল করার জন্য রেভিনিউ অফিসারের কাছে দরখাস্ত করা যেত, রেভিনিউ অফিসারের আদেশের বিরুদ্ধে এডিসি রেভিনিউ তার কাছে দরখাস্ত করা যেত নির্দিষ্ট সময়ের বিরুদ্ধে, কিন্তু সেটা যেহেতু করা হয় নাই সে কারণেই এই পর্যায়ে এসে এই প্রিয়ামশন কেসে এসে সেটা চ্যালেঞ্জ করা যাবে না। এবং পরবর্তীতে হি সাবমিটেড দ্যাট ইন এ প্রিয়ামশন কেস দেয়ার ইজ নো স্কোপ টু কনসিডার whether notice was served upon the co-sharer in the related mutation case. বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উনি বলতে চেয়েছেন যে 117 ধারার প্রসিডিংসের বিরুদ্ধে এই প্রিয়ামশন কেসে কোনো প্রসিডিংস গ্রহণ করা যাবে না, এবং এই যে অপর পক্ষকে নোটিশ সার্ভ না করেই নামজারিটি মঞ্জুর করা হয়েছে সেই বিষয়টিও এখানে কনসিডার করার সুযোগ নাই, যেহেতু সেটা একটি আলাদা ফর্ম আছে। সুপ্রিয় দর্শক, এই মামলায় তার বক্তব্যের সপক্ষে তিনি একটি মামলার উল্লেখ করেছেন। এই মামলাটি আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ মফিজ উদ্দিন ভার্সেস আব্দুল হাকিম 30 DLR অ্যাপিলেট ডিভিশন 309 নম্বর পেজে এই মামলাটি উল্লেখ আছে। সো এখানে কি উল্লেখ আছে? এই মামলায় বলা হয়েছে হুইচ অবজার্ভ দ্যাট when a valid order under section 117 is passed by a competent revenue officer and given effect to, it becomes final and binding if no appeal is taken. যদি 117 ধারায় যদি রেভিনিউ অফিসার কোনো অর্ডার দিয়ে থাকেন, কোনো আদেশ দিয়ে থাকেন, কিংবা যদি কোনো নামজারি মঞ্জুর করে থাকেন এবং তার বিরুদ্ধে যদি কোনো
আপিল যদি দায়ের করা না হয় এই 117 ধারার আদেশের বিরুদ্ধে, তাহলে 117 ধারার এই আদেশটি ফাইনাল বলে গণ্য হবে এবং অপরপক্ষের অপর অপরপক্ষের মানে অপরের বিরুদ্ধে কোশেয়ারের বিরুদ্ধে এটা বাইন্ডিং হিসাবে গণ্য হবে। পরবর্তীতে আরো বলা হয়েছে এ কোর্ট ডিলিং উইথ অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 96 মানে প্রিয়াম্পশনের যে মামলাটা করা হয় 96 ধারায় should not interfere with section 117 order based on the allegation irregularities এবং এখানে এই মামলায় আরো বলা হয়েছে যে 96 ধারায় যে প্রিয়াম্পশন মামলাটা করা হয় সেই মামলায় এই যে 117 ধারায় যে নোটিশ না দেওয়ার যে ইরেগুলারিটিসটার কথা বলা হয়েছে, এলিগেশন নিয়ে আসা হয়েছে, সেটা এই মামলায় এসে তোলা যাবে না। সেটা তোলাটাই যুক্তিযুক্ত ছিল যদি 117 ধারার যে আদেশটা হয়েছিল সেই আদেশের বিরুদ্ধে যদি কোনো আপিল করা হতো। সো এই ছিল মামলার বাদী এবং বিবাদী পক্ষের আর্গুমেন্ট। পরবর্তীতে আমরা দেখতে পাই যে মহামান্য হাইকোর্ট ডিভিশন তার জুডিশিয়াল যে অ্যানালাইসিসটি করেছেন সেখানে কিছু বক্তব্য আমরা এখন দেখতে পাবো। সুপ্রিয় দর্শক, মহামান্য হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি মোহাম্মদ সেলিম তিনি বলেছেন দ্য কোর্ট নোটেড দ্যাট ইট ইজ সেটেল প্রিপোজিশন অফ ল দ্যাট মানে এটা একটি সেটেল প্রিপোজিশন কি আফটার দ্য সেপারেশন অফ হোল্ডিং বাই মিউটেশন যদি কোনো জয়েন্ট প্রপার্টি বাই সেপারেশন অফ হোল্ডিং বাই মিউটেশন মানে হলো মিউটেশনের মাধ্যমে সেপারেট হয়ে যায়, দ্য কো শেয়ারার সিস টু বি এ কো শেয়ারার মানে যদি সেপারেশন অফ হোল্ডিং বাই মিউটেশন যদি আলাদা মিউটেশন হয়, আলাদা হোল্ডিং সৃষ্টি হয় কোনো জয়েন্ট প্রপার্টি, তাহলে অপর কোশেয়ারার হিসাবে যে অধিকার থাকে সেই অধিকারটি সিজ হয়ে যায়, বাতিল হয়ে যায়। এবং মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মহোদয় তার এই বক্তব্যের সপক্ষে কিছু কেস রেফারেন্স এই মামলায় উল্লেখ করেছেন। সো কেস রেফারেন্সগুলো আমরা একটু দেখব। প্রথমে একটি কেস আমরা দেখতে পাচ্ছি, এই যে একটি কেস শাহ আলম মোহাম্মদ ভার্সেস মোহাম্মদ শাহিদুর রহমান অ্যান্ড আদার্স 55 DLR হাইকোর্ট ডিভিশন 214 পেজ। আরও একটি কেস নাম্বার এখানে আছে সুনীল কৃষ্ণ বণিক অ্যান্ড আদার্স ভার্সেস কৈলাস চন্দ্র সাহা অ্যান্ড আদার্স। এই যে আরও একটি এখানে মামলা উল্লেখ করা হয়েছে এবং এই মামলায় কি বলা হয়েছে দেখি আমরা। বলা হয়েছে দিস কেস ইন্ডিকেট দ্যাট এ কো শেয়ারার লসেস, এই মামলা বলা হয়েছে একজন কো শেয়ারার তার কো শেয়ারারশিপ হারাবেন অ্যান্ড ক্যান নট অ্যাপ্লাই এবং সে আবেদন করতে পারবেন না ফর প্রিএমশন অগ্রক্রয়ের বাই সেপারেটিং দেয়ার জমা থ্রো মিউটেশন যদি কোনো জয়েন্ট প্রপার্টি সেপারেট হয়ে যায় থ্রো মিউটেশন বা নামজারির মাধ্যমে মিউটেশনের মাধ্যমে, তাহলে উনি এই সম্পত্তিটি কো শেয়ারার হিসাবে দাবি করে আদালতে মামলা করতে পারবেন না। এই বক্তব্যটি এই মামলায় উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আরও একটি মামলার কথা আমরা এখানে দেখতে পাচ্ছি মফিজউদ্দিন পাটোয়ারি ভার্সেস আব্দুল হাকিম মিয়াজি 33 DLR AD 305 নম্বর পেজে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এই মামলায় বলা হয়েছে দিস কেস রিকোয়ার এ কো শেয়ারার সিকিং প্রিয়াম্পশন টু হ্যাভ এ সাবসিস্টিং ইন্টারেস্ট in the holding both at the time of filing and until the case is finally disposed of। আরও একটি কেস রেফারেন্সে বলা হয়েছে
কেসটি ছিল মোহাম্মদ খলিলুর রহমান মাতবর ভার্সেস কাজী শাহজাহান, 11 LM AD 474 পেজ। সো এই মামলায় হেল্ড দ্যাট প্রিএম্পটার লস্ট মানে হলো অগ্রক্রয় এর আবেদনকারী হারাবেন দ্য রাইট অফ প্রিয়ামশন, অগ্রক্রয়ের অধিকারটি হারাবেন আফটার দ্য সেপারেশন অফ দ্য কেস হোল্ডিং, তার সেপারেট মানে যদি সেপারেশন দ্য কেস হোল্ডিং মিউটেশনের মাধ্যমে যদি তার শরিক সম্পত্তিটি সেপারেট করে ফেলেন, তাহলে কোশেয়ারার হিসাবে তার অধিকারটি তিনি হারাবেন। সো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কোর্ট একটি বক্তব্য রেখেছেন। বক্তব্যটি হলো দ্য কোর্ট এমফেসাইজ, গুরুত্ব দিয়েছেন দ্যাট দ্য সেপারেশন অফ জমা or subdivision of a holding take place under section 117 the State Acquisition of Tenancy Act, মানে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের 117 ধারার অধীনে যদি কোনো সম্পত্তি জয়েন্ট প্রপার্টি নামজারির মাধ্যমে আলাদা হয়ে যায় অ্যান্ড দ্য অরিজিনাল কোশেয়ারার সিস টু বি এ কোশেয়ারার, এবং এর ফলে অরিজিনাল যে কোশেয়ারার থাকবেন তার সহ অংশীদারিত্বর যে অধিকার সেটি সিস হবে, বাতিল হবে। দিস প্রিন্সিপাল ইজ অ্যাপ্লিকেবল টু বোথ এগ্রিকালচারাল অ্যান্ড নন এগ্রিকালচারাল ল্যান্ড, এবং এই যে নীতিটি, এই নীতিটি উভয় ক্ষেত্রে বলতে হলো কৃষি জমি কিংবা অকৃষি জমি উভয় ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল হবে কিংবা প্রযোজ্য হবে। সো শেষে আমরা কি দেখতে পাই, অ্যাপ্লিকেশন টু দ্য ইনস্ট্যান্ট কেস, এই কেসে কি বলা হয়েছে সেটা আমরা দেখি। দ্য কোর্ট রিঅ্যাফার্ম দ্য ফ্যাকচুয়াল ফাইন্ডিংস অফ দ্য লোয়ার কোর্ট, মানে মহামান্য হাইকোর্ট ডিভিশন নিম্ন আদালতের যে আদেশ বা রায়, সেই রায়ের সাথে একমত হয়েছেন। সিন্স দ্য প্রিএম্পটিভ সেলার, মানে হলো এই অগ্রক্রয়ের যে বিষয়বস্তু, এই সম্পত্তির যে বিক্রেতা সেপারেট হার নাম আন্ডার দ্য ল বাই মিউটেশন, কেন একমত হয়েছে? এই সম্পত্তি বিক্রয়কারী তার নাম আলাদা খতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন, আলাদাভাবে সে তার নামে নামজারি করেছেন, খাজনা দিয়েছেন, এই যে পেইং ল্যান্ড ট্যাক্স বেজড অন দ্য মিউটেশন খতিয়ান বিফোর ট্রান্সফারিং, সম্পত্তিটি বিক্রয়ের পূর্বে সে আলাদা নামজারি করে খাজনা দিয়েছেন। The court concluded that the preemptor is no longer a co-sharer of the case holding. Preemptor মানে হলো অগ্রক্রয়ের মামলাকারী বা বাদী, এই মামলার ক্ষেত্রে একজন co-sharer হিসাবে গণ্য হবে না বলে মতামত দিয়েছেন। তারপর কি বলা হয়েছে দেখি। The court found support for his conclusion in Muhammad Ali versus Mrs. খালেদা রহমান and others 7 ADC 2010 382। এই মামলায় বলা হয়েছে কি, হোয়ার দ্য অ্যাপিলেট ডিভিশন অবজার্ভ দ্যাট, অ্যাপিলেট ডিভিশন পর্যবেক্ষণ দিয়েছেন দ্যাট ইফ এ প্রিডিসার সেপারেটেড হার নেম, যদি পূর্ববর্তী কোনো সহশরিক তার নাম সেপারেটেড হার জমা, মানে তার নাম যদি কিংবা এই সম্পত্তি যদি সে আলাদা করেন, অ্যান্ড পেইড গ্রাউন্ড রেন্ট, যদি সে আলাদাভাবে খাজনা দেন বেজ অন দ্য মিউটেশন, এবং সেই মিউটেশনের উপর ভিত্তি করে যদি সে আলাদাভাবে খাজনা দেন, তাহলে দ্য প্রিএম্পটর মানে অগ্রক্রয়কারী বা বাদী ওয়াজ অবভিয়াসলি নট এ কোশেয়ারার ইন দ্য কেস ল্যান্ড, তাহলে অবশ্যই অগ্রক্রয়কারী সেই সম্পত্তির একজন কোশেয়ারার হিসাবে গণ্য হবেন না। এটা হলো মহামান্য হাইকোর্ট ডিভিশনের এই মামলার একটি বক্তব্য, এবং সেটা
অ্যাপিলেট ডিভিশন এই মামলায় উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, কনসিকুয়েন্টলি কি হয়েছে, দ্য কোর্ট ফাউন্ড নো সাবস্টেন্স ইন দ্য সাবমিশন মেড বাই দ্য পিটিশনার্স অ্যাডভোকেট মিস্টার মনসুর হাবিব। মহামান্য হাইকোর্ট ডিভিশন এই মামলার বাদী পক্ষের যে বিজ্ঞ আইনজীবী মিস্টার মনসুর হাবিব যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে কোনো সাবস্টেন্স খুঁজে পান নাই। সাবস্টেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে কোনো মেরিট এই মামলায় খুঁজে পান নাই। সো ফাইনাল ডিসিশন কি হলো এই মামলায়? The court found that the judgment of the appellate court below as well as the trial court below do not suffer from any legal infirmity. মহামান্য হাইকোর্ট ডিভিশন বলতে চেয়েছেন যে এই মামলায় যে আমাদের লোয়ার কোর্টের যে ট্রায়াল কোর্ট এবং অ্যাপিলেট কোর্ট ছিল, তারা যে জাজমেন্ট দিয়েছে এই জাজমেন্টে কোনো ভুল তিনি পান নাই। সো এই মামলায় যে রুল দেওয়া হয়েছিল, দ্য রুল ওয়াজ ডিসচার্জ, খারিজ করা হয়েছে উইথ কস্ট, খরচ সহ, অ্যান্ড দ্য কোর্ট ডিক্লাইন টু ইন্টারফেয়ার উইথ দ্য ইমপিউন জাজমেন্ট বাই এক্সারসাইজিং ইটস রিভিশনাল পাওয়ার আন্ডার সেকশন 115 সাবক্লজ 1 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। তাহলে এই মামলায় হাইকোর্ট ডিভিশন যে রুলটি ইস্যু করেছিলেন, সে রুলটি খারিজ করেছেন উইথ কস্ট, খরচ সহ, এবং এই মামলায় আমাদের বিজ্ঞ নিম্ন আদালতের সাবঅর্ডিনেট কোর্টের বিজ্ঞ বিচারক দ্বয় যে রায় প্রদান করেছিলেন, সেই রায়টি বহাল রেখেছেন। সো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের কেস রিভিউ, এবং আমরা যদি এটি সাম আপ করি তাহলে দেখতে পাবো কি, যদি কোনো জয়েন্ট প্রপার্টি কোনো একজন জয়েন্ট প্রপার্টির মালিক যদি তার সম্পত্তি আলাদাভাবে নামজারি করে ফেলেন এবং নামজারি করে তিনি তার নামে সেই নামজারি খতিয়ান অনুযায়ী খাজনা প্রদান করেন, এবং তিনি যদি আলাদাভাবে সেটা ভোগ দখল করেন, তাহলে সেই সম্পত্তির যারা অপর শরিক, তারা এই সম্পত্তিটি দ্য এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1990 এর 96 ধারা অনুযায়ী অগ্রক্রয়ের মামলা দায়ের করতে পারবেন না। এটা হলো এই মামলার মূল বক্তব্য। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে, আইন বিষয় নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন। আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।